আগে কি গণহত্যার বিচার, সংস্কার নাকি নির্বাচন? বিচার হলে তা কতটুকু, আর সংস্কার হলে তা কতটুকু? ন্যূনতম নাকি পুরোপুরি? আর সব বাদ দিয়ে আগে নির্বাচন হলে আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন? আবার জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হবে কিনা তা নিয়েও রয়েছে আলোচনা। সব মিলিয়ে রাজনীতির মাঠে আগামী জাতীয় নির্বাচন নানা ধরনের যদি কিন্তুর মধ্যে আটকে গেছে। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোট মীমাংসা। আর এটি কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু শুরুতে যেতে চাই আরিফুল ইসলাম আদিব আপনার কাছে। আপনারা আজ জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন, রায়ের বাজার যে কবরস্থান সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে আপনারা অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটি কথা সিগনিফিকেন্ট, যেটি কিনা আপনার মানিক মে ভিনিউতেও বলেছেন, আজ যেটি আবার আপনাদের আহ্বায়ক বলেছেন, সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র। কি আসলে এটি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা দেখছেন দর্শকদেরকে ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন সিনিয়র রাজনীতিবিদরা, তাদেরকেও ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং একই সাথে অর্থনৈতিক মুক্তি, সেই জায়গাটি যখন স্বাধীনতা বিজয় দিবস হয়ে গেল, অর্থাৎ বিজয় উদযাপন হলো, পরবর্তীতে 72 সালে যে সংবিধানটা প্রণয়ন হয়েছে, একটা সংবিধান বাংলাদেশের শাসন কাঠামো এবং শাসনতান্ত্রিক ব্যবস্থা, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, অর্থনৈতিক ব্যবস্থার, সেটি কিন্তু আসলে এক ধরনের চাপা পড়েছে। এবং আমরা মনে করি সেই সাংবিধানিক কাঠামোর মাধ্যমে শুধুমাত্র এক ব্যক্তিকেন্দ্রিক কিংবা হচ্ছে এক দলকে, মানে এক ব্যক্তিকেন্দ্রিক সকল ক্ষমতার কক্ষিগত করে সকল নাগরিকের, মানে বলা চলে দলের মধ্যেও, মানে আপনি অন্য দল তো পরের, মানে অন্য নাগরিক তো অনেক পরের, নিজের দলের মধ্যেও, নিজের দলের সেক্রেটারিও ধরেন হচ্ছে সভাপতির কাছে কিংবা এক ব্যক্তির কাছে, ক্ষমতার কাছে পুরোপুরি কি বলে হচ্ছে একেবারেই হচ্ছে নাই হয়ে যান। এবং রাষ্ট্রপতিও দেখা গেছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামোর কাছে কিন্তু এক ধরনের একেবারে পুতুল, যেটা আমাদের সংবিধান কাঠামোর মধ্যে। তাহলে যেটি হচ্ছে যে আমাদের এখানকার এমন একটি সাংবিধানিক কাঠামো, শাসনতান্ত্রিক কাঠামো দরকার, যেটা আসলে বাংলাদেশের নাগরিকের, প্রত্যেক নাগরিকের দল মত নির্বিশেষে তার ধর্মীয় পরিচয়, পেশাগত পরিচয়, সকল পরিচয়ের ঊর্ধ্বে ওঠে একটা নাগরিককে রাষ্ট্র হিসাবে, রাষ্ট্র নাগরিকের মৌলিক যে অধিকারগুলো সেগুলো নিশ্চিত করবে, সেই ধরনের কাঠামো আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি যে এই সাংবিধানিক দোহাই দিয়ে যখন যেই দল ক্ষমতায় আসছে, তার ইচ্ছাধীন তিনি তার ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করবে, সেটা শুধু আওয়ামী লীগই না, আমরা দেখেছি 91 সালে গণতান্ত্রিক ধারাবাহিকতায় যখন যে দল ক্ষমতায় আসে তারা তাদের মতন করে আপনার হচ্ছে সংবিধানকে তাদের মতন করে সংশোধন করেছে এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করছে, যার সর্বশেষ চূড়ান্ত এবং বর্বরতম রূপ হচ্ছে গিয়ে ফ্যাসিবাদী এবং কর্তৃত্বপরায়ণ লাস্ট 15 বছরে জাতি দেখেছে। অর্থাৎ আমাদের এখানে প্রথম যে রিপাবলিক, প্রথম যে সংবিধান, সেই সংবিধান আপনাকে গুম করেছে। আপনাকে আজকেও আমরা যে রায়ের বাজার গণকবর দিয়েছি, সেই প্রথম রিপাবলিকের হাতে আমাদের গণহত্যার রক্ত জড়িত, আমাদের এখানে বিডিআর ভিতর হত্যার রক্ত জড়িত, আমাদের এখানে পুরো মানুষকে অন না করে, মানে মানুষ হিসেবে যে মানুষের যে অধিকার, সে অধিকারকে অন না করার রক্ত। ফলে আমরা মনে করি প্রথমত আমাদের এখানে নাগরিক হিসাবে অধিকার প্রতিষ্ঠিত করতে হলে সাংবিধানিক কাঠামো, শাসনতন্ত্র কাঠামো পরিবর্তন করতে হবে। একই সাথে আমাদের এখানকার যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি পরিবর্তন করতে হবে। নির্বাচনের আগে না পরে? অবশ্যই এই নির্বাচনকে কেন্দ্র করেই, অর্থাৎ নির্বাচন, যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবশ্যই জাতীয় নির্বাচন এবং একই সাথে এটা গণপরিষদ নির্বাচন। যদি সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত চায়, অর্থাৎ বিএনপি যদি মনে করে দীর্ঘ 53 বছর ধরে বাংলাদেশ যেই কাঠামোর মাধ্যমে চলছে সেই কাঠামোটা আসলে পরিবর্তন হওয়ার দরকার, তাহলে অবশ্যই সেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচনই, একই সাথে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন বলেছেন। আমি ফিরবো আবার মনিপা, এই যে দাবিটি আপনি নিশ্চয়ই সকাল থেকে গণমাধ্যমে দেখেছেন যে একই সঙ্গে তারা বলেছে যে জাতীয় নির্বাচন হবে, সেখানে গণপরিষদ নির্বাচনও একই সঙ্গে হয়ে যাবে। এটি কি বাংলাদেশের বাস্তবতা সম্ভব
বা এই মুহূর্তে সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের এই মুহূর্তের সিচুয়েশন আমরা যতটা ভেবেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে সিচুয়েশন খুব ভালোভাবে আমরা মানে নিয়ে যেতে পারবো, ঠিক ততটাই মন্দের দিকে ধাবিত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। যে কথাগুলো হচ্ছে এগুলোর কিন্তু আসলে দরকার পড়ে না। আপনার সাধারণভাবে সংস্কার হবে সংস্কারের জায়গায়, সংস্কারের মতো সংস্কারের ধারাবাহিকতা আছে, সংস্কারের শেষ বলতে কোনো শব্দ নাই। সংস্কার আবহমান কাল যাবত চলে আসছে, কাজ করতে করতে আপনার সংস্কারটাও পরিবর্ধিত পরিমার্জিত রূপান্তর করা শেষ হয় না। তো সেটার জন্য যে আমি এখন গোদ ধরে বসে থাকলাম, বাংলাদেশ কেন কোনো পৃথিবীর কোনো দেশই গোদ ধরে বসে থাকার জায়গায় থাকে না। দেশের মতো চলে। অন্য আপনার সংবিধানের কোথাও কোনো রকম যদি ত্রুটি থাকে, কোনো রকম কোনো সংশোধনী থাকে, সেটা কাজ করতে করতে দাবির মাধ্যমে হয়ে যেতে পারে, আবার কখনো নিজের বিবেকের মাধ্যমে হয়ে যেতে পারে। সরকার যদি মনে করে যে হ্যাঁ এই জায়গাটা ত্রুটিপূর্ণ, আমি আমার বিবেক দিয়ে সংশোধন করলাম, সেটাও করতে পারে। আর যদি সরকার মনে না করে, প্রপার বিরোধী দল যদি মনে করে যে সরকার এটা দেখছে না, কারণ সরকারের এখানে তো প্লাস কাজ করছে, সরকার যেহেতু রাষ্ট্রে আছে, রাষ্ট্রের দণ্ডভার তার হাতে, সো এই জায়গায় আমাকে প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের মুখে অনেক সময় অনেক পরিবর্তন হতে পারে। সেটার জন্য আপনার পুরো আদলটাকে চেঞ্জ করে দেওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। 54 বছরের বাংলাদেশ, এই এত বছরের বাংলাদেশে কোনো সমস্যা হয় না। সমস্যা তখনই হয়েছে যখন কোনো সরকার তার কাছে এসে কোনো সংবিধানের ভিতরে সংশোধনী এনেছে তার প্রয়োজন মোতাবেক সংশোধনী, অথবা কোনোটাকে পজিটিভলিও কাজে লাগানো যায়, নেগেটিভলিও কাজে লাগানো যায়। তারা নেগেটিভলি কাজে লাগিয়েছে, সেটা কিন্তু আপনার ওইটুকু চেঞ্জ করলেই হয়ে যায়। সেটার জন্য সম্পূর্ণরূপে আমি বুঝি না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, তারপরেও বহু বছর এইসব নিয়েই আমি ঘষা মাজা করি, তারপরেও আমি বুঝি না সেকেন্ড রিপাবলিক বলতে পুরাটা কি বুঝে। যারা বলে তারাও সম্পূর্ণরূপে বুঝে কিনা আমার এই নিয়ে আমার তারা কিন্তু মানে সংখ্যা বলে যে মানে রাজনৈতিক সরকার কতটুকু করবে জনগণের জন্য, এই সংখ্যা কাজ করছে তাদের মধ্যে। তারা বলছিল যে 91 থেকে 2024 সাল পর্যন্ত নানান এটার জন্য আপনার হয় কি, এটার জন্য সংশোধনী আনা যেতে পারে সংশোধনী আনা যেতে পারে। এটার জন্য 10টা দল বসে আলোচনা মাফিক একটা জায়গায় পৌঁছাতে পারে। সবকিছু আপনার যদি আপনি মিলে না কাজ করি, আমি না চাইলে কেউ মিলে দিতে পারে না। তাতে কি হয়, রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি হয়। রাষ্ট্রের সমস্যা তৈরির জন্য কিন্তু একটা সরকার, একটা ফ্যাসিস্ট 15.5 বছর আমাদেরকে জঘন্য রূপে এই দেশটাকে নিয়ে গিয়েছে। এখন প্রতিটা মুহূর্তের মানে আপনার এটার যে কত দাম এটা বলে বোঝানো যাবে না। এই মুহূর্তগুলো নষ্ট করার মতো কোনো কাজ হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যিনারা আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা তাদেরকে নিয়ে এসেছি বা আমরা কোনো মন্তব্য করিনি। আমরা দেখেছি যারা নিয়ে এসেছে আমাদের কোনো সে ছিল না, তারা বাংলাদেশের নাগরিক, তারা শিক্ষিত, তাদের কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা নাই। যেহেতু রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা নাই, যারা রাষ্ট্র পরিচালনা করতেন তাদের কাছ থেকে বিভিন্নভাবে যদি বুদ্ধি বিবেচনাগুলো নিতেন, এখানে কোনো লজ্জার কিছু নাই, এখানে দৈন্যতার কিছু নাই। এই রাষ্ট্রটা সবার, একটা রিকশাওয়ালার যতটুকু এই রাষ্ট্রের প্রয়োজন, একটা সর্বোচ্চ ব্যক্তিরও ততটুকুই প্রয়োজন। তো এইটুকু নিশ্চয়তা করার জন্য, এইটুকু নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু একটা রাষ্ট্র। সেই জায়গায় আমরা যদি মিলেমিশে কাজ করতে পারতাম, যেটা অনেকেই দেখেন তাদের বক্তব্যে বলছে রাষ্ট্রের অবস্থা খুবই খারাপ, আমরা যদি এই ধরনের কাজগুলো করি, আমরা যদি একজন আরেকজনকে দাবিয়ে রাখার চেষ্টা করি অন্যায়ভাবে, তাহলে কিন্তু আরেকজন সুযোগ নিতে পারে। এই সুযোগটা কোনোভাবেই দেওয়া ঠিক হবে না, মিলেমিশে থাকতে হবে, সেটা আপনি বলছেন। মাসুদ ভাই, একটু জানতে চাচ্ছিলাম, আপনি শুনছিলেন যে সংবিধানের বিষয়ে দ্বিতীয় প্রজাতন্ত্রের কথা বলছিল, কিংবা একই সাথে জাতীয় নির্বাচন, সাথে গণপরিষদ, সংবিধানকে সংশোধন বা নতুন সংবিধানের জন্য এটির দাবি করে আসছে প্রথম থেকে, এবং তারা বলছে রোজার পর থেকে তারা এই দাবিতে মাঠেও নামবে, ছাত্র যে নতুন সংগঠনটি। মানে এই সব মিলিয়ে আমরা যদি শুরুতে বলছিলাম যে যদি কিন্তুর মধ্যে দিন দিন কি জাতীয় নির্বাচন মানে আটকে যাচ্ছে কিনা। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক এবং আমার সম্মানিত সহ আলোচকবৃন্দ, যারা এখন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, তাদের সবাইকে
শুভেচ্ছা এবং পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা এখন যে সুন্দর বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশের পিছনের 2024-এর জুলাই আগস্টের যে একটা ভূমিকা বা একটা গণ অভ্যুত্থান, ছাত্র জনতার রাজনৈতিক আন্দোলনের সমন্বিত উদ্যোগের ফলে, সেটার পরবর্তী এই 7-8 মাসের এখন বাংলাদেশের যে সিনারিও, এই সিনারিওটা কি ন্যাচারাল নাকি এটা ফেব্রিকেটেড, এটা নিয়েও কিন্তু এখন আলোচনা আছে মাঠে, যে এটাকে বা কারা করাচ্ছেন কিনা। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক কথা শুনছি যে এটা পরাজিত দল, পলাতক দল, তারা ষড়যন্ত্র করছেন। আবার মাঠে এক ধরনের কথা আছে, যারা আমরা নির্বাচনের জন্য মুখিয়ে গেছি, এখনই নির্বাচন প্রয়োজন, তাদের মধ্য থেকে কে বা কারা হয়তো এরকম একটা ফেব্রিকেটেড সিচুয়েশন তৈরি করে নির্বাচনটাকে আরও ত্বরান্বিত করার প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি কিনা, এটা নিয়েও কিন্তু একদম সাধারণ মহলে কিছু কথা আছে। সুতরাং সেই জায়গায় 3টা জিনিস বিবেচনা নেওয়া খুব জরুরি। একটা হচ্ছে যে আপনি যে ফ্যাসিস্টকে বিদায় দিয়েছেন, পৃথিবীর আরও বিভিন্ন দেশে তো এরকম হয়েছে, সেগুলো ঠিক একদম আমাদের জন্য অনুকরণীয় আদর্শ আমি তা বলছি না, কিন্তু সেই জিনিসগুলো তো আমাদের সামনে রাখা দরকার। আপনি শ্রীলঙ্কার কথা দেখেন, সিরিয়ার কথা দেখেন, সেই সব জায়গাগুলো কিন্তু ইভেন আমাদের বাংলাদেশটা আপনি ধরেন 2026 যেটা 2006 সালে যখন আমাদের জোট সরকারের সমাপ্তি হলো, সেই সময়ের পরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা তো এটার চেয়ে খুব বড় পরিসর না। সেই সময় কিন্তু আমাদের একটা সুন্দর বাংলাদেশ রেখে গিয়েছিলাম। এই যে আমরা এখন পাশাপাশি বসে আছি, আমরা একটা সুন্দর বাংলাদেশকেই আমরা রেখে গেছিলাম। সেই বাংলাদেশটাকে তারা কিন্তু 2 বছর তাদের পরিকল্পনা, নির্বাচন এবং দেশটাকে ষড়যন্ত্রমূলক সাজানোর জন্য তারা 2 বছর টাইম নিয়েছে। 2006 থেকে 2008 গিয়ে ইলেকশন হয়েছে। তার মানে এই 2 বছর তাদের ষড়যন্ত্র করতে হয়েছে। আর আপনি 15 বছর একটা দেশকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে। সেই দেশে আপনি 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছরে একটা নির্বাচন কল্পনা করবেন এবং সেটা খুব অংশগ্রহণমূলক, খুব স্বতঃস্ফূর্ত। আমি যদি আপনাকে এখন আপনার বুঝার জন্য বলি যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার এই সরকার চাইলেই কি তারা চালাতে পারছে? তারা তো বলছে এটা যে আমরা দোষরমুক্ত করতে পারি নাই, আমরা আমাদের কথা শোনাতে পারছি না। হ্যাঁ, তো শোনাতে পারছে না। তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনি একটা ইলেকশন তাদেরকে বাই ওয়ার্ডার, বাই কমেন্ট আপনি তাদেরকে ফলো, এটা কি সুইচ টেপার মতো তো ব্যাপার না যে সুইচ টেপে দিলেন আপনি হয়ে গেল। আমরা কি দেখছি? আমরা তো এটাও দেখছি যে আইনজীবী অঙ্গনের মতো খুব সফিস্টিকেটেড এবং খুব সফট একটা এরিয়াতেও ইলেকশনটা আমরা ভালোভাবে করতে পারি নাই। খুব ছোট একটা জায়গায়, সেখানে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হচ্ছে না, একজন আর একজনের নমিনেশন পেপার ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং সেখানে আর এক পক্ষ, এই তো কিছুদিন আগেই সেখানে একদল বলছে যে আমরা এটা প্রত্যাখ্যান করলাম এই নির্বাচন। এই সিনারিগুলো তো এখনই আমাদের সামনে আছে। তো সেরকম একটা জায়গায় আপনি অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত এবং জনগণের আকাঙ্ক্ষার যে ভোটের কথা আপনি বলছেন, সেটা কি বাস্তব? যদি না এই দোসরদের, আমি বলছি যে আমরা যারা আজকে 3 জন এখানে বসে আছি, এই 3 জন বাদই দিলাম, কিন্তু দোসরদের মধ্যে যারা চক্রান্ত করে এই পরিস্থিতিটাকে হাইজ্যাক করতে চায়, আপনি তাদের ব্যাপারে বিচারের প্রক্রিয়া না নিয়ে এসে, তাদেরকে গ্রেপ্তার না করে, অবৈধ অস্ত্র উদ্ধার না করে, পাচার করা অর্থ ফেরত না নিয়ে আসলে আপনি কি মনে করেন না যে তারা এইগুলো সব ইনভেস্ট করবে, তাদের সন্ত্রাসীদের ইনভেস্ট করবে? আজকেও তো সাতকানিয়াতে 2 জনকে একদম ফ্রেশ পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটা ওখানকার নদুবীর যে সন্ত্রাসের ছিল তাদের চিহ্নিত করা হয়েছে। আমি আশা করব যে প্রশাসনের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে এই যখন অবস্থা, কিন্তু রাজনৈতিক সরকার আসলে এগুলো আরো দ্রুত সমাধান করা যাবে, এটাও কিন্তু ওই রাজনৈতিক সরকার কারা? তারাই তো আমরা মাঠে আসি না এখন, কিন্তু আমরা তো পারছি না আমরাই তো কোনো ক্ষেত্রে উদ্বেগের কারণ হচ্ছে কিনা আমাদের। এই আপনি দেখেন যে স্থানীয় এবং জাতীয় নির্বাচনের ব্যাপারে যে পর্যবেক্ষণ আসছে বা একটা জরিপ দেওয়া হয়েছে, সেখানে তো আমাদের দেশের জনগণ মনে করছে যে অধিকাংশ সঙ্গে 65% মত, আমি যতটুকু শুনেছি, যে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে করে এটা একটা টেস্ট কেস হিসাবে জাতির সামনে তুলে ধরা, যে কতটা নির্বাচন কমিশন এবং সরকার মাঠ পর্যায়ে এটা ভূমিকা পালন করতে সক্ষম। আমি কোনটা আগে কোনটা পরে তার চেয়েও আমার কাছে 3টা মেজর ইস্যু। একটা হচ্ছে আওয়ামী লীগ যারা তাদের দোসর এখন আছে,
তাদের অধিকাংশ দোষরা কতজন পালিয়েছে আর কতজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি, এই তথ্য তো আমাদের সকলের কাছে আছে। প্রশাসন বারবার বলছে অবৈধ অস্ত্র আমরা কত সংখ্যা আওয়ামী লীগ রেখে গেছে, কতটা আমরা উদ্ধার করতে পেরেছি, আমরা পাচার করা টাকা কতটা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, এবং সেটা তো আমরা উদ্ধার করতে পারি নাই। তাহলে এই জিনিসগুলোকে সামনে রেখে আপনি একটা ফেয়ার এবং মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচন কি করে আশা করেন? সেই জায়গায় সংবিধান এবং নির্বাচন এবং সংস্কার তিনটি জিনিসকে প্যারালালি আপনাকে আগাইতে হবে। আমরা তো সেই জায়গায় আগাতে পারি নাই। আমি মনে করি যে আন্দোলন রোজার পরে কে করবে, আমার তো মনে হয় আন্দোলন আমাদের সবার করা উচিত, সেটা তিনটা জিনিসকে সামনে রেখে, একটা বিচারের দাবিতে, আর একটা হলো সংস্কারের দাবিতে, এরপরে এটার সাথে নির্বাচনটা খুবই যৌক্তিক এবং ন্যূনতম শব্দ আপনি ব্যবহার করেছেন, কিন্তু আমরা সেই ন্যূনতম সংস্কার, ন্যূনতম কোন ইয়েটাকে আমরা করতে পেরেছি, আসলে সেইটুকু আমরা করতে পেরেছি। আপনারা আসলে কি বুঝান ন্যূনতম সংস্কার? বিএনপি মহাসচিব প্রায় বলে থাকেন বিভিন্ন সমাবেশে, এই ন্যূনতম বলতে আসলে কতটুকু আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তারা কিন্তু ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম মনিব, আপনার কাছে জানতে ছিলাম যে সংস্কারের যে বিষয়টি বলা হচ্ছে, আপনারা বারবার বলা হচ্ছে ন্যূনতম সংস্কার, ন্যূনতম সংস্কার। আসলে ন্যূনতম বলতে কতটুকু? এর কোনো কি মানদণ্ড আছে? শেখ হাসিনা তো সবগুলো হ্যান্ডসে আসলে নষ্ট করে গেছে, এটা তো অস্বীকার করার কোনো রকম অবস্থা নেই। সমস্ত হ্যান্ডস গুলো, সব জায়গাগুলো সে ধ্বংস করে গেছে। কিন্তু যে জায়গাগুলো ইলেকশন করার জন্য খুব জরুরি দরকার, ওই জায়গাগুলো চলতে থাকলো। যেমন এই ইসির জায়গাটাও কিন্তু ধ্বংস করা ছিল, ওই জায়গাটা এখন ইসি নতুন আসছে। নর্মাল নিয়মে কি ছিল, ইসি কিন্তু ইসি শেষ, আরেকটা ইসি আসা পর্যন্ত থাকে, স্পিকার আরেকটা স্পিকার আসা পর্যন্ত থাকে। এই দুইটাই কিন্তু ব্যত্যয় হয়েছে, তারা নিজেরাই পদত্যাগ করে চলে গেছে। তো তাদের যখন স্থলাভিষিক্ত হয়েছে, তখন কিন্তু এই সংস্কার প্রাথমিকভাবে মানে চলা অবস্থায় এই টাইপের নির্বাচন সংশ্লিষ্ট কিংবা মানুষের জীবনযাপনে চরম খারাপ অবস্থা, যেখানে ওই জায়গার সংশ্লিষ্ট কোনো সংস্কার, সেটা আপনার কিছুটা করে কিন্তু নির্বাচন দিয়ে দেওয়া যায়। আর আপনি যে সেটা দরকার না। আমি আরো বলি, যে সংস্কারই আপনি করেন, সংস্কার কিন্তু হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে বলে পাশ করাতে হবে, নইলে কিন্তু সংস্কার কখনো আলোর মুখ দেখবে না। তাহলে আপনি যদি পাশ করানোর জন্য যদি রাজনৈতিক দলই লাগে, তাহলে আপনি কেন সেইটা রাজনৈতিক দল সহ যারা সংস্কারে কাজ করছে তারাও থাকলো, তারা কাজ করতে থাকলো। আমরা তো সংসদে থাকলেও, বিরোধী দলে থাকলেও, আমরা কিন্তু আপনার বিশেষজ্ঞদের দিয়েই কিন্তু এই কাজগুলো করানো হয়, কিংবা আমলাদের দিয়ে। আপনি বিশ্বাস করবেন না, বাংলাদেশে এই কথাগুলো কেউ বলে না, না আমার ছোট ভাইরা এরা বলে, না আমার বড় ভাইরা এরা বলে, মানে ও বড় ভাই না, ও দলের। সেটা হলো যে সংসদে বিল পাশ করার জন্য কোনো এমপি কখনো তার কোনো কাজ নেই, যেটা যার নাম হচ্ছে আইন প্রণেতা, এগুলো সব প্রশাসন বলে দেয়। এমপিরা বড় কি বলে, 1 টাকা কর্তন করা হোক, কিংবা 1 টাকা যোগ দেওয়া হোক, কিংবা এখান থেকে আকারটা কেটে ফেলা হোক, এই হচ্ছে এমপিরা জানে। তো এই জানাগুলা, এই ওরিয়েন্টেশন গুলো কখনোই ওইভাবে প্রাধান্য পায় না আমাদের সমাজে। আপনি যে বিষয়টি বললেন, আমার মনে হয় এই যে আদিব আরিফরা এই বিষয়গুলোই সংশোধন চায়, সংবিধান নিয়ে যে কথাগুলো তারা বলছে না, ওরা এটা চায় না। আমার যদি ভুল না হয়, ওরা পুরাটাই ক্যান্সেল চায়, ক্যান্সেল করে ওদের প্রোক্লেমেশনটা ওটাই বলে, ক্যান্সেল করে ওরা নতুন সেকেন্ড রিপাবলিক, এটা কিন্তু রেখে ওরা চাচ্ছে না, ওরা পুরা ধ্বংস করে দিয়ে তারপরে নতুনের জন্ম দিতে চায়। এটা নেভার অ্যান্ড এভার বাংলাদেশের প্রেক্ষাপটে, এখানে একদম রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যাবে। ওরা যে জিনিসটা চাচ্ছে এটা সম্ভব না। এতদিনের আমার অভিজ্ঞতা কিন্তু বলেছে নেভার অ্যান্ড এভার না। এখানে বিষয়টা হচ্ছে, আপার কথার মধ্যে কিন্তু একটা অ্যান্সার চলে আসছে। আপা বলছেন যে বিএনপি যেটা চাচ্ছে, মানে তাদের যেটা বক্তব্য, যে সংস্কার যেটাই হোক, পরবর্তী নির্বাচিত সংসদের উপরেই ডিপেন্ড করবে যে তারা কতটুকু রাখবে। আমাদের পয়েন্টটা কিন্তু ওই জায়গায়, যে আমরা সংসদকে কতটুকু ক্ষমতা দিব। মানে একটা সংসদকে চাইলে একটা নাগরিকের, মানে আমার কথা হচ্ছে যে একটা নাগরিকের মৌলিক যে অধিকারগুলো, সেটার বিষয়ে কোনো ধরনের, এটা সংসদেরও হচ্ছে কোনো ধরনের সর্বোচ্চ ক্ষমতা থাকবে না। কারণটা হচ্ছে আমরা দেখছি যে তাহলে কি হবে, 14 সালে 153 জন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন করে সে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে জিতছে, 200-এর বেশি আসন নিয়ে সে তার মতন করে পুরো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে। ফলে আমাদের এই মুহূর্তে যেটা দরকার, যে সকল রাজনৈতিক দল মানে তো সকল জনগণ না,
বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে আমরা যদি স্টেক হোল্ডার আকারে পুরোটা ভাগ করি, তাহলে এখানে আমরা মেজরিটি আকারে 3টা ভাগ করব। সকল রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার, সকল শ্রেণী পেশার মানুষ মিলে একটা স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা স্টেক হোল্ডার। তাহলে পুরো 3টা স্টেক হোল্ডারের একটা অংশ হচ্ছে রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের মধ্যে আবার ধরেন বৃহত্তর দল, ক্ষুদ্রতম দল কিংবা নানা দলের ভাগ আছেন। আপনি যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার যে স্টেক হোল্ডার আছে তারা যেহেতু সংগঠিত না, ফলে আপনি একটা স্টেক হোল্ডার হয়ে বাকি 2টা স্টেক হোল্ডারের উপর কর্তৃত্ব করতে চাচ্ছেন এবং আপনার মতামতটাকে চাপিয়ে দেওয়া, আপনার মাসেল শো করতে চাচ্ছেন। আমরা এই জায়গাটাই মূলত বাধাটা দিতে চাচ্ছি যে সংসদ কিংবা হচ্ছে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা কখনোই মৌলিক যে অধিকারগুলো থাকবে, আপনি বিরোধী দল করে দেখে আপনাকে গুম করার অধিকার থাকবে, আপনি বিরোধী দল করবেন বলে আপনাকে পুলিশ যখন তখন আপনাকে হচ্ছে গ্রেপ্তার করবে, আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন করবেন, আপনার মানে এখন কত ভয়ঙ্কর তথ্য আসছে যে হাজবেন্ডকে গুম করেছে, তার ওয়াইফকে হচ্ছে সংবিধানে লেখা নাই। না না, সংবিধানে আপনার এখানে লেখা আছে কি যে সংবিধান আপনাকে সভা সমাবেশ করার অধিকার দেয়, ব্র্যাকেটে লেখা থাকে জননিরাপত্তা বিঘ্নিত না হওয়ার পরে। ফলে গত 15 বছরে বিএনপি যে সমাবেশ করতে পারে না, বিএনপি যে মিছিল করতে পারে না, পুলিশ যে তাদেরকে বাধা দিচ্ছে সেটা সংবিধান মতোই দিচ্ছে। ফলে আমরা চাই যে এই সংবিধান এই অধিকারটাকে রাখতে পারবে না, বিরোধী দলকে তাকে অবশ্যই তার সমাবেশ করতে দিতে হবে। ফলে আমরা যেটা বলতে চাইছি, একটা অভ্যুত্থানের পরে এই রাজনৈতিক সকল স্টেক হোল্ডার, বিভিন্ন শ্রেণী পেশার স্টেক হোল্ডার এবং শিক্ষার্থীদের প্রতিনিধি মিলে একটা ন্যাশনাল কমন জায়গা তৈরি করবে যে আমাদের সংবিধানে এইটার উপর ভিত্তি করে, মানে সেটা হতে পারে জুলাই প্রোক্লেমেশনের নামে, সেটা হতে পারে অল পার্টিস কাউন্সিল নামে একটা সনদ তৈরি করা যে আমরা যেই দলই ক্ষমতায় যাই না কেন এই পররাষ্ট্র নীতির বিষয়ে আমি এর বাহিরে যাব না, আমার সার্বভৌমত্বের বিষয়ে আমি এটা বাহিরে যাব না, মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে এটার বাহিরে যাব না। ফলে এইটা যখন কমনলি হচ্ছে না, তখন কিন্তু আপনার প্রশ্নটা থেকে যাচ্ছে। এখন আপনি বলবেন যে আপনারা কি সন্দেহ করছেন? আমরা তো 90 সালের সামনে আমাদের দৃষ্টান্ত 3 জোট মিলে যে রূপরেখা রেখেছে, একটা রূপরেখা বাস্তবায়ন হয় না, বরঞ্চ বিএনপি তার আন্ডারে নির্বাচন করার জন্য কিন্তু হচ্ছে একটা বড় আন্দোলনের মধ্যে দিয়ে গেছে, আবার হচ্ছে 12 দিনের সংসদ করছে, আবার হচ্ছে তারা তত্ত্বাবধায়কে দিয়ে গেছে। ফলে আপনি যখন বলেন যে ওই যে আপনি বলেন যে আপনাকে সংসদের উপরে ডিপেন্ড করতে হবে, আমরা তো সংসদকে সকল ক্ষমতার প্রশ্নের ঊর্ধ্বে আমরা এই কাঠামোর মধ্যে রেখে একদম আমার পয়েন্ট আকারে কিন্তু কথাগুলো আসছে। আমি যেটা আমার আপনি যদি বলেন যে হাজারিক্তি লাগবে, তারা বলছে এই পাওয়ারটা তারা দিতে চায় না। এখানে কিন্তু যে কথাটা আসছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কিন্তু একটা বিষয় আসছে, এই জায়গাটা হলো রাষ্ট্রবিজ্ঞান যে কথাটা বলে যে রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার, দুইটা কোন সরকারে কোনটা থাকা। যদি মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকে তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা কমবে, যদি রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে তাহলে নামমাত্র মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী থাকবে, তার কোনো কাজ থাকবে না। তো এই দুইটার মধ্যে যদি এখন আলাদা যদি আমার দুইজনেরই ক্ষমতা দিব, সেটার জন্য আলাদা তারা করতে পারে। সেটা কিভাবে করবে সেটা সবাই মিলে বসে, এটাই কিন্তু আবহমান কাল থেকে হয়ে আসছে, এটা সিস্টেম। এখন এই সিস্টেম এক জিনিস, আরেকটা জিনিস তারা বলছে যে সেকেন্ড রিপাবলিক বলতে যেটা বোঝায়, আমি আপনাকে 28-এর খধারা বলি, 28-এর খতে লেখা নারী পুরুষ ধনী গরিব সব মিলে সবার জন্য আইন সমান। কিন্তু আসলে কি বাস্তবে আমরা সবার জন্য আইন সমান পাই কোথায়? কোন জায়গায় লেখা আছে যে পুলিশ শুধু সরকারি দলের কথা শুনবে? কোন সংবিধানের কোথাও লেখা নাই। না না, এটা লেখা আছে আপনার যেখানে আপনি ওই যে যদি জননিরাপত্তা বিঘ্ন, সেই পয়েন্ট দ্বারা আপনি জননিরাপত্তার বিঘ্নের কথা বলছে। জননিরাপত্তা যদি বিঘ্নিত হয় তো পুলিশ তো অন্যায়কারীর পক্ষে যাচ্ছে, এখানে অন্যায় যে হচ্ছে, অত্যাচারিত যে হচ্ছে তার পক্ষে যাচ্ছে না, পুলিশ কিন্তু উল্টা কাজ করলো। তাহলে পুলিশ উল্টা কাজ করলো, তারাও চাচ্ছে, আপনি যেটা বলছেন পরিবর্তন নিতে চাচ্ছে তারাও। না, পরিবর্তন চাইবে কেন? কারণ কাগজে কলমে তো সেটাই লেখা আছে। পুলিশ যেটা করছে সেটা উল্টা কাজ করছে, পুলিশ সরকারের ছত্রছায়া, সরকার যেটা বলছে ওইটাই করছে। কিন্তু নিয়ম কি? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, জনগণের সেবা করাই তার কাজ, জনগণের সার্ভেন্ট পুলিশ। তো এই 3টা জিনিস পুলিশ কিন্তু মাথা থেকে আউট করে দিয়েছে। পুলিশ সরকারের সেবক, সরকারের চাকর, এটা সে মাথায় ঢুকিয়ে ফেলেছে। এই মাইন্ডসেট থেকে পুলিশকে যে পর্যন্ত বের না করা যাবে ওই পর্যন্ত কিছুই হবে না। এইখানে আপনি প্রোক্লেমেশন বলেন আর যেটাই বলেন, যত আইনই বলেন, আইনের অনুশাসন যদি না হয়, যে কথাটা মাসুদ বলল এই হয় নাই, এই হয় নাই, এই হয় নাই, সত্যিই হয় নাই। তো এই যে যদি 5ই আগস্টের পরে 8ই আগস্ট সরকার ক্ষমতা হাতে নিয়েছে, তারপরে থেকে যদি আওয়ামী লীগের ওই লোকগুলাকে অ্যারেস্ট করতো এবং সেটা আইনের মাধ্যমে,
শাস্তির মাধ্যমে যদি শাস্তি দিত, আজকে কিন্তু এই যে অন্যায়কারী টাকাগুলা যে তাদের ঘরে ঘরে ব্যাংকের ভল্টের মতো হয়ে আছে, তারা যা খুশি তাই করতে পারছে, এটা কি কোনো আইনের মধ্যে আছে? আপনার আইনের অনুশাসন এটাই তো তারা পরিবর্তন চাচ্ছে। আইনের পরিবর্তন আপনি করলে কি হবে? আপনার তো লেখাই আছে সংবিধান কি লেখা আছে, আপনার অন্যায়কারীকে আপনি অ্যারেস্ট করবেন, তাই করবেন না? আপনি তো কোনো অন্যায়কারীকে অ্যারেস্ট করেন না, আপনি একটা আওয়ামী লীগকে ধরছেন, আপনি শুধু বুলডোজার দিয়ে আপনি 32 নম্বর ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। এটা তো কোনো আনসার হলো না। আনসার হলো প্রত্যেকটা এলাকা আপনি কি করছেন? পালিয়ে যেতে সুবিধা করে দিচ্ছেন 3000 3500-এর মতো। বাকিগুলা আমি যদি 1 লক্ষ ধরি সারা বাংলাদেশে, 1 লক্ষ নাম করা ডেভিল আছে। আমি একদম তাদেরকে অ্যারেস্ট করেছেন। মনিরুল যদি বলছে, মানে আমার তো মনে হচ্ছে যে আদিবরা যদি যাচ্ছে আপা সেইগুলো না পাওয়ার বেদনার কথা এগুলো বললো নাকি? না এটা আইন এক কথা বলছে। আমি বলি এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমাদের দেশে একটা কথা আছে যে মানে সংবিধান জনগণ চালায় নাকি জনগণ সংবিধান চালায়। আপনি দেখেন যে আমরা তো কোনো এখনো পলিটিক্যাল গভর্নমেন্টে যাই নাই, মানে সিনারিওটা কিন্তু আমাদের সামনে রাখতে হবে। এরকম খুব ভালো ভালো কথা এই সংবিধানে লেখা আছে। এই লেখা সংবিধান দিয়ে আমরা কি করতে পেরেছি? আমরা তো এখনই কোনো সংবিধানের কাঠামোর মধ্যে নাই, আবার পুরো সংবিধান বাতিল করে দেওয়া। আপনি যদি পুরো সংবিধান বাতিলও করেন, ধরাম যে আমি বাতিল করলাম, জাস্ট এক্সাম্পল আমি মনে করি, যদি ধারণার দিক থেকে নেই, আপনি বাতিল করলে এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনার থাকবে, সুতরাং বাতিলের প্রশ্ন নাই। আবার যদি আপনি বাতিল নাও করেন, তাহলে এখানকার অনেক বিষয় আপনাকে এখানে অ্যাকোমোডেট করতে হবে। সুতরাং একদম নতুন করে ধ্বংস করে অথবা সৃষ্টি করার কিছু নাই এখানে। দ্বিতীয় হচ্ছে যে আপনি দেখেন আমরা এখন এমন একটা সময় আছি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এখানে নাই। তো সেরকম একটা সময় যদি আমার এটা শুনতে হয়, তাহলে এই আতঙ্কের কথা কিন্তু আমার শুধু না, এটা আমি পাবলিক পারসেপশন বলতেছি, স্টুডেন্টদের কথা বলতেছি, স্টেক হোল্ডারদের কথা বলতেছি, ভোটারদের কথা বলতেছি। যখন আমাদেরকে পত্রিকাটা দেখতে হয় যে কেউ যখন আমরা বলি যে আমার অমুক জায়গায় কাউকে গ্রেপ্তার করতে হলে আমার অনুমতি নিতে হবে, তো এই অনুমতি নেওয়ার কথাটা যখন আসে, সেটা যদি আমার দলও বলে, আমি এখানে কোনো দলকে মেনশন করছি না, যে এই কথা কিন্তু এখনই শুনতে হচ্ছে, তাহলে পাবলিক পারসেপশনের যে ভোট দিয়ে একটা দলকে নিয়ে আসবে, তার মধ্যে তো এই আতঙ্কের কথা আসাটা খুব স্বাভাবিক। যে যারা আসতেছে, আমরা কারা আসতেছি সামনে, তো সেই জায়গায় এটা আসবে না যে আমাকে যদি এখানে অ্যারেস্ট করতে হয় তাহলে থানাকে অনুমতি নেওয়া হবে, থানা ঘেরাও করা হবে। তো এই মেসেজটা যখন যাচ্ছে, এটা হয়তো আমি বলবো যে হ্যাঁ এটার ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। এরপর আবার আমাকে এখন শুনতে হচ্ছে যে ফ্যাসিস্টদের আমলে এই জায়গাগুলো দখল করে রাখা হয়েছে, সুতরাং এখন আমরা এটা দখল করব, এই জন্য যে দখল করে আমাদের লোকদেরকে আমাদের চালাইতে হবে, কারণ 15-20 বছর তো তাদের কোনো ব্যাপার ছিল না, তাদের ব্যবসা, তাদের চাকরি, তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই জিনিসগুলো যখন আমাদের সামনে পাবলিক বা আমাদের ভোটারদের সামনে, নাগরিকদের সামনে আসে, তখন সংবিধানের আলোচনাটা আসে না। আসলে আলোচনাটা আসে এক্সিকিউশন পলিসিতে আমাদের রাজনৈতিক সংস্কারটা আমরা করতে পেরেছি কিনা। আপনি দেখেন, আমি যদি আমার জায়গাও বলি, আমার সহ আলোচক যারা আছেন তাদের জায়গা থেকে তারা বলেন, প্রত্যেকের জায়গায় আমরা এই 7 মাসে আমাদের বরখাস্ত করতে হয়েছে, বহিষ্কার করতে হয়েছে, অ্যাকশন নিতে হয়েছে, এটা ছাত্রদেরও নিতে হয়েছে, আপাদেরও নিতে হয়েছে, আমাদেরও নিতে হয়েছে। আমি মনে করি সংবিধানের আলোচনা যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমাদের মনন, চিন্তা, পরিকল্পনা, দৃষ্টি, ক্যারেক্টারের বিরাট জায়গায় আমাদের ধ্বংসাবশেষ তৈরি হয়ে গেছে। এবং সেটার জন্য আমি মনে করি বিগত 15 বছরে যারা আমাদের এই দেশটাকে ধ্বংস করেছে, তারা তো দেশটা ধ্বংস করার জন্য আসছে, আমাদের এই নাগরিকদেরকে ধ্বংস করা, আমাদের সভ্যতাটাকে শেষ করার জন্য আসছে। আমার তো মনে হয় যে আসল কথা হচ্ছে এই, যে আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টির এবং তার ওয়ার্কার যারা আছে, এবং আমাদের যারা ভালোবাসার সুবানোদ্দেয় ওয়েল উইশার যারা আছে, তাদের চিন্তা দৃষ্টিভঙ্গির জায়গাটাও আসলে সংস্কারের আওতায় নিতে হবে, এবং সেই জায়গাটা আমরা করতে পারি না। সেই চিন্তাটা আমরা করতে পেরেছি। দলকে তারা সব ক্ষমতা দিতে চায় না, সাধারণ জনগণের হাতেও কিছু রাখতে চায় সংবিধানে। আমার চাওয়া পাওয়াটা আসলে এই 53 বছরে পূরণ হয়েছে কিনা, কেউ করেছে কিনা, আমরা কতটুকু করতে পেরেছি, দিস ইজ মানে সিগনিফিক্যান্ট কোশ্চেন। এটা হচ্ছে এই যে বার্নিং ইস্যুটা হচ্ছে, আমাকে বুঝতে হবে যে আমরা যে বাংলাদেশটাকে এখন তৈরি করেছি 2024-এর জুলাই আগস্টের মধ্য দিয়ে, এইটার একটা আমাদের কাছে মানে রিফ্লেকশন আসছে যে আমরা এইবার ভালো কিছু করতে পারবো। কিন্তু এই 7 মাসে আমার কাছে কি সেটা মনে করে কিনা, প্রুভ করে কিনা, আমরা সেটা পারছি কিনা, আমরা আমাদের সাধারণ মানুষের কাছে সেই প্রত্যাশার জায়গাটা তুলে ধরতে পেরে গেছি। আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন যা আছে, ওই জায়গাটা নিয়ে আমার কোশ্চেন না। আমার কোশ্চেন হচ্ছে আমাকে নিয়ে, আমার কোশ্চেন হচ্ছে আমার দলকে নিয়ে, আমার কোশ্চেন আমার দলের কর্মীদেরকে নিয়ে। যে আমরা সেখানে এখন বলা হচ্ছে যে আগের দলকে আমরা যারা ফেসে ছিল তাদেরকে 50 টাকা দিয়েছি, এখন 100 টাকা দিলেও তারা রাজি হচ্ছেন না, এবং একজনকে দিতাম, এখন 3 জনকে দেওয়ার পর আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি চালাতে পারছি না। হোয়াট ইজ দ্য সিনারিও?
এই কোশ্চেনের জবাব কি আসলে আমাদেরকে দিতে হবে না? এই কোশ্চেনের জবাব না দিয়ে আপনি চাইবেন কালকে একটা মার্কা দিয়ে দেবেন আর সবাই আপনাকে ভোট দিয়ে দিবে, আপনি ইলেকশনে জিতে যাবেন, আবার 5 বছর আপনি ক্ষমতা চালাবেন, ওই দিন শেষ হয়ে গেছে। এই বাংলাদেশ এখন আর নাই। আমরা যেমন বলি না যে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, এটা কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ঠিক করবে না। ঠিক একইভাবে কিন্তু আমাকেও মাথায় নিতে হবে, আমি যদি ওই ফ্যাসিস্টদের আচরণ আমার মধ্যে থাকে তাহলে জুলাই আগস্ট অথবা 5ই আগস্ট একটা না, এরকম আবার ঘটবে, আবার আপনাকে এই মুভমেন্টের সামনে পড়তে হবে। সেই জায়গাটা কি আমরা আবার বাংলাদেশকে ঠেলে দিব? যদি এই কোশ্চেনের জায়গাটা আপনি ধারণ করতে পারেন তাহলে আমরা বসেই ঠিক করতে পারবো সংবিধানের লাইনটা কি হবে। সংবিধানটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ সংবিধানটা চালায় কে? চালাবো তো আমি, যারা চালায় তাদের উপরে কিন্তু আদিবরা আস্থা রাখতে পারছে না। আস্থার জায়গাটা কে তৈরি করবে? আস্থার জায়গাটা তো আমাকে আপনাকে মিলেই তৈরি করতে হবে। এখানে কি আপনি শ্রীলঙ্কা নিয়ে এসে দেশ চালাবেন? আপনি যদি আমাকে বিশ্বাস করতে না পারেন, আমি যদি আপাকে বিশ্বাস না করি, আপা যদি ছাত্রদেরকে বিশ্বাস না করে, আমি যদি মনে করি এরা বাচ্চা, এরা কি করবে, আবার তারা যদি মনে করে যে এই বুড়া মানুষরা কি করবে, এই আর্গুমেন্টে এখন দেশ চলবে না। দেশকে আপনাকে প্রেজেন্ট করতে হলে আমাদের সবাইকে যার যতটুকু কৃতিত্ব আছে বা যার যতটুকু কাজ করার সক্ষমতা আছে এইটাকে ধারণ করে আমাদের যে জাতীয় সরকারের চিন্তা ছিল, আমাদের যে সবাই মিলে কাজ করার চিন্তা ছিল, সেই জায়গা থেকে তো আমরা আবার 2024-এর জুলাই আগস্টের পর সরতে 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 একটা বলা যায় যে আবার দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থায় চলে আসছে। যেটা এই যে দেখেন, আমি পাবনার ঘটনাটা বলছি এই কারণে, একটু এক সেকেন্ড শেষ করি, যে পাবনার ঘটনাটা তো একটা ঘটনা না। এখানে আপনি হয়তো ধরেন যে এখানে বহিষ্কার করা হয়েছে, আমি বলছি দেখেন বহিষ্কার আমরাও করছি, ওনারাও করছেন, হ্যাঁ শোকজ করেছে। তো এটা তো ধরেন এসালামের গাড়ি সংক্রান্ত বিষয়ে আমি পত্রিকায় আজকেই না গতকালকে নিউজ দেখলাম যে তাদেরকে এই কিছুদিন আগেই তাদের বহিষ্কার করা হয়েছে, এই আবার তাদেরকে এখনই দলে ফিরে নিয়ে আসছে আমরা। তো এইটা করে কি আসলে কোনো সংস্কার বা সংশোধনের প্রক্রিয়া এটা, যে আমি আমার দলের কিছু লোককে আমি বহিষ্কার করে দেখালাম যে হ্যাঁ বহিষ্কার হয়ে গেছে, এরপর আবার 2 মাস পর এটা কি আমি খোঁজ রাখবো? এই প্রক্রিয়া হ্যাঁ ফিরানো হয়েছে। এসালামের ঘটনায় যারা বহিষ্কার হয়েছিলেন ইতিমধ্যে তাদেরকে আবার শপথে বহাল করা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে কি এগুলো কি মানুষ মনে রাখে? তো আস্থার জায়গাটা এটা হচ্ছে আমরা বাদ দিয়ে কিন্তু আমিতে ঢুকে গেছে বাংলাদেশ। প্রত্যেকেই দেখবেন ম্যাক্সিমাম লোক, কই ছোট দল হোক বড় দল হোক, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা, যে পর্যন্ত আমরা মানে এখানে তিনজনই আমরা যেই রাষ্ট্র পরিচালনায় আসি, রাষ্ট্র ক্ষমতা না, যখনই আপনি ক্ষমতা বলবেন তখনই মনের মধ্যে মাথার মধ্যে কিন্তু ওই একটা নিউরন বাজবে স্বৈরাচারের। কিন্তু আপনি যখনই রাষ্ট্র পরিচালনা, এটা আমার দায়িত্ব, আমি রাষ্ট্রের সার্ভেন্ট, এটা যদি আমি মনে করি তাহলে কিন্তু আমি ভালো কাজ করতে পারবো। আপনি দেখেন হিটলার জার্মানিতে আপনার স্বৈর শাসন চালিয়েছে, মুসলিনি ইটালিতে চালিয়েছে, শেখ মুজিব বাংলাদেশে চালিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে চালিয়েছে, এরশাদ বাংলাদেশে চালিয়েছে। স্বৈর শাসন আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, জিয়াউর রহমান খালেদা জিয়া কিন্তু চালায় নাই, জিয়াউর রহমানকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আর খালেদা জিয়া যতদিন, এটা আমি শুধুমাত্র বিএনপি করি এই জন্য বলছি তা কিন্তু না, এটা আপনি পড়লে আপনি বুঝবেন। জিয়াউর রহমান বাধ্য হয়েছে, 7ই নভেম্বরের মাধ্যমে আসতে বাধ্য হয়েছে। উনি যদি 7ই নভেম্বর উনি মারাও যেতে পারতেন, উনি তখন বন্দী ছিলেন। 7ই নভেম্বর সিপাহী জনতা মিলে তাকে বের করেছে। আমি যে জায়গাটায় বলছি সেটা হচ্ছে এই আমাদের মাইন্ডসেটের মধ্যে আমাদের প্রত্যেকের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আমাদের নেতাদের আরো বেশি আছে। এই জায়গায় মাইন্ডসেটটা যদি আমিত্বের মধ্যে আমরা ঢুকে গেছি। আপনি দেখবেন একটা কমিটি করছে, সেখানেও আমিত্বের মধ্যে ঢুকে গেছে। আবার আমি জামাতের কথা এখন বলি, জামাতকে আমি একটা সময় পছন্দ করতাম যে এরা কমিটি ভালো ফাইল টাইল দেখে করে, কিন্তু জামাতের যখন নেতা আমির যখন বলে আমাদের আর সেনাবাহিনীর মধ্যে পার্থক্য নাই, আপনি খেয়াল করেন সেনাবাহিনী নো দেশপ্রেমের কথা বলেন না, সেনাবাহিনীও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত আইন মানতে বাধ্য, ওয়ার্ডার মানতে বাধ্য। সেনার প্রথম সিনিয়র কি বললো, ভুল না শুদ্ধ কিচ্ছু মানবে না, ফায়ার বলার সাথে সাথে ফায়ার করবে, সে ভুল হোক শুদ্ধ হোক। ওনাদের মধ্যেও তাই, এটাকেই সে মিন করছে। সো আমি এই জায়গাটায় আমি খুব আশাহত হই, বাংলাদেশের রাজনীতি যারা করে তারা কেন এত মেন্টালি, তারা কেন মৌলবাদের চরিত্র হবে? মৌলবাদের চরিত্রের তো জনগণ বাংলাদেশে না, বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ, যে কাউকে বিশ্বাস করে। আপনি দেখেন এই যে ছাত্রদেরকে বিশ্বাস করেছিল, ছাত্ররা কি সামনের কাতারে, ছাত্ররা কি ওইখানে শুধু যুদ্ধ করেছে, ছাত্রদের সঙ্গে তাদের বাবা মা যুদ্ধ করে না? বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাত থেকে শুরু করে বাম যতগুলো রাজনীতি আছে প্রত্যেকেই তো আপনার মাঠে ছিল, মাঠ ছেড়ে কেউ যায় নাই, প্রত্যেকেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, জীবন দিয়েছে 15-16 বছর। ছাত্ররা শেষে তারা কোটা আন্দোলনে গিয়ে পরে যখন এক দফায় গেছে তখন কিন্তু সবাই নেমে গেছে, আর রাজনৈতিক দলগুলো তো ছিলই পিছনে একদম গার্ডিয়ানের মতো। সো তারা যে এখন মনে করে যে তারাই সব,
তারা এখন মনে করছে তারা যে সরকারের কিংস পার্টি হচ্ছে, এই যে সরকারের ছত্রছায়া, এই যে পরশুদিন যে প্রোগ্রামটা হলো সারা বাংলাদেশ থেকে সরকারের ছত্রছায়া, আপনার পিরোজপুরের ডিসির কথা শুনলেই বোঝা যায়, কিংবা আরো এই যে এই এত টাকা তারা কোথায় পেলো, কে দিল তাদের টাকা? তারা তো বাচ্চা মানুষ। এই জায়গাটায় এই স্বচ্ছতার জায়গা যদি আপনি ক্লিয়ার করতে না পারেন, এবং এই যে আপনার তাদের কথার সঙ্গে দেখেন তাদের সিমিলার প্রধান উপদেষ্টা উনি হয়তো বা তবে এইসব নির্বাচন করার হয়তো তবে দিয়ে যদি ডিসেম্বরে নির্বাচন যদি তবে দিয়ে যদি হয়, তার মানে কি উনি কিংসের সঙ্গেই আছে, কিংসকেই সাপোর্ট করছে এবং সে বলেছেও। এটা হলে তো তাহলে তো এটা আপনারাও কি আসলে কিংস পার্টির দিকে এগোচ্ছেন কিনা, সরকারের ছত্রছায়ায় এগোচ্ছেন কিনা, অর্থবিত্ত প্রশ্ন রয়েছে। এর সঙ্গে আরেকটি প্রশ্ন থাকবে যে এই 5 আগস্টের সময় আমরা ছিলাম, যেটা আপা বলেছে, মাসুদ ভাই বলেছে, সেখান থেকে আবার কেন আমিতে চলে আসলাম? এই উত্তর জানাবো দর্শক, তারা কিন্তু চাবড়া ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ভোটের মীমাংসা নিয়ে। আমরা ছিলাম আরিফুল ইসলাম মাদুর। আপনার কাছে আপা বেশ কিছু প্রশ্ন তুলেছে ছাত্রদের নানান বিষয় নিয়ে, আপনি শুরু করে বলতে পারেন। প্রথমত দেখেন, আপার পুরো আলোচনার যে বিষয়টি আমাদের কাছে বা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রেখে যাওয়া সাংবিধানিক কাঠামো থাকুক, আওয়ামী লীগের তৈরি করা নির্বাচনী আইনের মাধ্যমে নির্বাচন কমিশন, এখানে আপনি একটু শব্দ ব্যবহার করেছিল যে সংবিধান ধ্বংস করছেন আপনারা। হ্যাঁ, বলতেছি যে নির্বাচন সংস্কার মানে নির্বাচনের যে আইন আছে সে আইনও থাকুক, কাঠামোও থাকুক, শুধুমাত্র নির্বাচন হয়ে আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসুক। মানে পুরো বিষয়টা তো এরকমই। কারণ ন্যূনতম সংস্কার কতটুকু কি দরকার, যেমন তারা বলছে ন্যূনতম সংস্কার দরকার, অথচ নির্বাচন সংস্কার কমিশন দেওয়ার পূর্বেই, মানে তারা কি সংস্কার চায় সেই সংস্কারের প্রস্তাবনা দেওয়ার পূর্বেই তারা হচ্ছে প্রেসার দিয়ে হচ্ছে নির্বাচন কমিশন তৈরি করে ফেলছে এবং নির্বাচন কমিশন তাদের কার্যক্রম শুরু করছে। তাহলে সংস্কার প্রস্তাবনের আগেই যদি আওয়ামী লীগের কাঠামো আইনেই যদি হচ্ছে নির্বাচন সংস্কার কাজ করে, তাহলে নির্বাচন সংস্কার কমিশনের দরকার ছিল। এবং এটা নিয়ে আমরা কিন্তু এটা প্রতিবাদ লিপিও দিয়েছিলাম সরকারকে। সিইসি বলেছে যে তারা এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত না, তারা জাতীয় নির্বাচন নিতে চায়। আজকে বলেছেন এটা। হ্যাঁ, এটা নির্বাচন কমিশন বলেছে। এক, দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা যেটা দেখেছিলাম যে পূর্বে আওয়ামী লীগের যেটা বলতো যে এই মুহূর্তে সাংবিধানিক ধারাবাহিকতা আমাকে রক্ষা করতে হবে, সংবিধান আমাদের সর্বোচ্চ, সংবিধান ছাড়া রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে, সংবিধান ছাড়া আমাদের দেশের কোনো 5ই আগস্টের আগে কেউ কি কখনো চিন্তা করছে যে এইভাবে যদি শেখ হাসিনা পালায়া যায় কিংবা অন্যরা পালায়া যায় রাষ্ট্র কিভাবে চলবে? কল্পনা করতে পারে না। 1990 সালের আগে কোনো তত্ত্বাবধায়ক সরকার কোনো কিছু ছিল না। 3 জোট যখন মিলে একত্রিত হয়েছে, সংবিধানের বাহিরে, কাঠামোর বাহিরে থেকে একটা নতুন পদ্ধতিতে তারা ঢুকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারে আসছে। ফলে আমরা যেটা মনে করি যে এই কাঠামোর মধ্যে রেখে, মানে তার যে দৃষ্টিভঙ্গি যে শুধুমাত্র তিনি যেটা বলতেছেন যে সকল কিছু ঠিকঠাক, আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসুক, সকল কিছু ঠিক হয়ে যাবে। আবার বলছেন যে আপনারা সরকারের নানান সুবিধা নিয়ে আপনারা দল করছেন। না, এইটা যদি সমাবেশ করছেন, না, এটা হচ্ছে যে 10 সেকেন্ডে বলবেন। হ্যাঁ, 10 সেকেন্ডে। এটা না, আমরা কোনোভাবেই সরকারের সুবিধা নিয়ে করছি না, বরং সরকারের সুবিধা নিতে পারলে ভালো হতো। কারণ বিএনপি এভাবে সরকারের সুবিধা নিয়ে একটা দল প্রতিষ্ঠা করেছে, ক্যান্টনমেন্টের সুবিধা নিয়েছে, রাষ্ট্রীয় সুবিধা নিয়েছে, রাষ্ট্রপতির পদে থেকে একটা দলের চেয়ারম্যান হয়ে তিনি কমিটি করেছেন এবং তিনি ছাড়া বাকি সকলের সদস্য ছিলেন। কিন্তু আমাদের এখানে বরঞ্চ যে সরকার দলের প্রধান হয়েছে সে বরং সরকারি দলের পদ ছেড়ে আসে। ভাগ্য ভালো বিএনপির যে ডক্টর ইউনূস নিজে দলের চেয়ারম্যান হয়ে দল প্রতিষ্ঠা করেন। এটা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ডক্টর ইউনূসের প্রতি। জি, মাসুদ, আমরা আপনার কাছে যে আপনারা বলেছে এখন এই যুগে এসে মৌলবাদ আসলে চলে না, আর আবার আপনারা সেনাবাহিনীর মধ্যে আপনারা এটা খুব দুর্ভাগ্যজনক কথা যে বাংলাদেশ জামাত ইসলামী তো শুধুমাত্র মানুষের আদর্শের কথা মানে আমরা তুলে ধরি না, আমরা ইসলামের আদর্শের ভিত্তিটাকেই সামনে রাখি। সেখানে আমাদের 3টা ছোট ইস্যু আছে। একটা হচ্ছে যে পরামর্শের ভিত্তিতে এখানে কাজ হয়, সুতরাং এখানে কমান্ডিং স্টাইলে কাজ করার কোনো বিধান নাই এবং এখানে কোনো বসগিরির কোনো সুযোগ নাই। এটা সে একদম হায়ার লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত।
দ্বিতীয় হচ্ছে যে এখানে যেটা হবে সেটা আমাদের চিন্তা এবং পরিশুদ্ধিতার একটা ব্যাপার আছে। চাইলে এখানে কেউ কালকে জয়েন করে পরশু কিছু হয়ে যেতে পারবে, কারণ এটা আপা নিজেই তার মানে কথার মধ্যে বলেছে যে এখানে একটা সিস্টেম আছে, এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। সুতরাং এখানে চাইলে আপনি কাউকে ঢুকাই দেবেন, কাউকে চাইলে বের করে দেবেন, এটা হবে না। থার্ড হচ্ছে যে আমিরের জামাত যে কোশ্চেনটা মানে বা যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে জামাতকে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা দেশপ্রেমের সাথে, আমাদের যে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এটার মূল টার্গেট ছিল যে তারা সৎ, দক্ষ, যোগ্য এবং দেশপ্রেমিক ছিলেন। শুধু এই কারণে ভারতের ইশারায় এই মানে ভারতের আজ্ঞাবহ এই সরকার তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করেছে, তাদেরকে দেশপ্রেমের কারণে। আমরা টিপা এবং বাদ দিয়ে যখন রাস্তায় নেমেছি তখন তাদেরকে টার্গেট করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন ভারত এবং বাংলাদেশের ইস্যুটা সামনে জনগণের সামনে খুব সিরিয়াসলি তুলেছেন তখন তারা তাকে টার্গেট করেছে। এই জন্য আমার মনে হয় উনি সেনাবাহিনীর সাথে জামাতকে প্যারালাল করে নাই, বরং জামাত এবং সেনাবাহিনীর দেশপ্রেমের জায়গাটাকে উনি অ্যাড্রেস করেছেন। আগামী বাংলাদেশে কি আমরা বিএনপি, জামাত বা জাতীয় নাগরিক পার্টিকে ঐক্যবদ্ধ দেখবো না এভাবেই চলতে থাকবে? দেখেন, ঐক্য বলতে শুধু কোন একটা স্টেজে হওয়াটা ঐক্যবদ্ধ না। ঐক্যবদ্ধ হচ্ছে চিন্তা, পরিকল্পনা, দেশের ইউনিটিটাকে ডেভেলপ করা। সেই জায়গায় তো আমি মনে করি ঐক্য তো থাকাই উচিত, এবং সেই ঐক্য না হলে বরং এই যে দোসর যারা আছে বা দেশ নিয়ে ষড়যন্ত্রকারী যারা আছে দেশের বাইরে এবং ভিতরে যারা আছেন, এই দুইটা জায়গায় যদি আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হয় তাহলে আপনি মত এবং দ্বিমত, যেটা বলা হয় যে মতকেও শ্রদ্ধা করতে হবে, দ্বিমতকেও শ্রদ্ধা করতে হবে, সেই জায়গায় শুধু এক স্টেজে ওঠাটা বড় কথা। বড় কথা হচ্ছে চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনায় আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে দেশের ইস্যুতে, জাতীয় স্বার্থে। ভাগ্য ভালো যে ডক্টর ইউনূস এই দলের প্রধান হয়নি, আর বিএনপি এই রাষ্ট্রের প্রধান বা সেনা ক্যান্টনমেন্টে বসে দল গঠন করেছে। দ্বিমুখী আচরণ কেন করছে বিএনপি? তা করে নাই। বিএনপি আপনি দেখেন তখন কোনো 4টা সংবাদপত্র ছাড়া কোনো সংবাদপত্রই ছিল না। আপনি শেখ মুজিবের বাকশালের কথা ধরেন, ওই টাইমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন, এবং এটা কিন্তু সিপাহী জনতা তাদের মিছিল করে বের করে তাকে নিয়ে আসছে। ছাত্র জনতা বলবে, ছাত্র জনতা তো ওই আপনার ইসের মতো, কি শ্রীকান্তের গল্পের মতো, যে প্রথমে কিছুই জানে না, তাই যা বলে পরে যখন বুঝবে, জানবে, সময় হবে তখন তারা অন্যরকম কথা বলবে। নাহিদ যেটা ছেড়ে আসছে, আপনার নাহিদের জায়গাটায় যে মাহফুজ হয়েছে, মাহফুজের ভাই ছাত্রদল করতো মহসিন হলে, তার নাম মাহবুব আলম সম্ভবত, সে এখন এই এদের দলের যুগ্ম আহ্বায়ক হয়েছে। তাহলে আপনি বুঝেন যে আমি কলা খাই না, হ্যাঁ, তো এই অবস্থার মধ্যে পড়েছে তারা। এবং আওয়ামী লীগের যে আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ ছিল আজকে থেকে 6 মাস 7 মাস আগে, এখনকার ছাত্র দলের যে নাগরিক কমিটি পার্টি, নাগরিক পার্টির বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ওরকমই। সরকারের ছত্রছায়ায় যেভাবে আওয়ামী লীগ কাজ করতো তারা ওইভাবে কাজ করে। হ্যাঁ, এবং ছাত্রলীগ থেকে সার্জিসের বক্তৃতাগুলো যদি শুনেন, যে শেখ মুজিবের কে বঙ্গবন্ধু বলতে বলতে মুখের ছাল উঠে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একবার দেখা করতে পারে জীবন ধন্য হয়ে গেছে। তো এইসব করে যখন যারা আসছে, আজকে সে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আবার সে ইলেকশন দিবে, কিভাবে থাকবে? বিএনপি, জামাত বা জাতীয় যে নাগরিক পার্টি ঐক্যবদ্ধ থাকবেন কিনা? শোনেন, আমরা তো ঐক্যবদ্ধ থাকার জন্য, দেখেন ওই দিন আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা কিন্তু তাদের ওইখানে গিয়েছি, তারা গিয়েছে, আমরা তো যাওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো, কারণ আমরা চাই যে ভালো কোনো দল প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। আমাদের সমসাময়িক দল। আমরা তিনজনের কথা শুনছিলাম, তারা কিন্তু সবাই একটি কথা একমত হয়েছেন যে আগামী বাংলাদেশ সবাই একসঙ্গে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে যে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।